ॐ ऐं सरस्वत्यै नमः। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ঋষি, তোমার কি একটাই কাজ? সকাল সকাল মদ গিলবে আর এসব আলতু ফালতু লেখাপড়া করবে? আমার উপর দিয়ে আর কতদিন এভাবে চালাবে তুমি? তুমি কি ঠিক করেছো? এই সদ্য নাইট শিফট করে এলাম আমি। তোমার খরচা, তোমার মদের খরচা থেকে শুরু করে বাড়ির সমস্ত খরচা আমি চালাই। প্রতি মাসে আমাকে বাবার কাছে হাত পাততে হয়। আমি বন্ধু সমাজে নিজের মুখ তুলে দাঁড়াতে পারি না। কেন 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 দিদি? কেন মানে তুমি জানো না যে তুমি ঘর জামাই থাকো? তোমার খরচা আমি চালাই। তুমি যেই বাড়িটায় থাকো এই বাড়িটা আমার বাড়ি। তুমি কি আমার কথাগুলো শুনলে আমি কি বলছি? শোনো অদিতি, তুমি সব জেনে শুনেই এখানে এসছো। হ্যাঁ, তোমাকে আমি বারবার বলেছিলাম একজন সাকসেসফুল রাইটার না হওয়া পর্যন্ত বিয়েটা আমি করব না। তুমি জাস্ট একটা ডেসপারেট হয়ে এই বিয়েটা করেছো। তাতে আমি কি ভুল করেছি? তখন তুমি বেকার ছিলে। আমি ভেবেছিলাম আমার সঙ্গে থাকলে তোমার দায়িত্ববোধটা বাড়বে, তুমি এখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমি ভুল ছিলাম। তোমার সাথে থেকে থেকেই না আমার জাস্ট 12টা বেজে যাচ্ছে। আমার রাইটিং স্কিলটা জাস্ট আমি
ভুলতে বসেছি। চুপ করো, একটা বদ্ধ পাগলের সঙ্গে জীবন কাটাচ্ছি আমি। তুমি অন্যকে গিয়ে কি বলবে? আমি অন্য কাউকে কি বলবো? তুমি একটা মদ্য মাতাল, তোমার সঙ্গে থেকে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমাকে পাগল বাল তুমি করেছো। জাস্ট শাট আপ। তুমি আগে থেকেই পাগল ছিলে, আর এখন এসব মদ খেয়ে আরো পাগল হয়ে গেছো। আমাকে পাগল বলো না অদিতি। পাগল 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 পাগল। আবে বাল, কানে বাড়াগুলো গুজে রাস্তা পারো শালা। উফ, এক্ষুনি শালা গাড়ি চলে যাচ্ছিলাম। দাদা দুটো চা মালাই মার্কে। ভাই আজ টাঙ্কু বাঙ্কু হচ্ছে তো নাকি? ওয়েদারটা দেখেছিস? Bro, what are you thinking? ঋষি, এই ঋষি, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব ডিস্টার্বে আছিস। এনি প্রবলেম ব্রো? ওই রোজকার এক ক্যাচাল। ভাই যা করিস তুই বাড়া বিয়ে করিস না, আর করলেও বাড়া আমার মতো বালের রাইটার হোস না। তোমার সাথে না বাড়া এরকমই হওয়া উচিত। আমি যদি রাইটার হতাম না, এমন গল্প লিখতাম বউ পুরো হিলে যেত। শোন ভাই, তুই হচ্ছিস রাইটার, গল্প লেখাটা হচ্ছে তোর একটা কাজ। তুই লেখনির মাধ্যমে অবাস্তব জিনিসকে বাস্তবে রূপ দিতে পারিস। আরে ভাই, বউ যদি সত্যি সত্যি তোর গাঁড় মেরে দিয়ে থাকে, তাহলে এমন একটা কিছু লেখ যাতে তোর প্রবলেম পুরো সলভ হয়ে যায়। গল্প দিয়ে অল্প অল্প করে ম্যাটারটা সাল্টে নাও। এ দাদা, চাটা কি হলো না চলে যাবো? নাও, ঋষি শোনো না, বলছি এই বোতলটাতে তোমার পুরো দিন হয়ে যাবে। আমার মনে হয় না এটাতে তোমার সারাদিন হবে। আমি একটা অর্ডার করে দিই বরং অনলাইনে তোমার জন্য। আর স্ন্যাক্সে কি খাবে বলো? তাহলে সেটাও আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। তোমার জন্য তাহলে অনলাইনে কাজু আর আপেল অর্ডার করে দেবো। শোনো না, আসলে না আমার আজ একটু কাজ থেকে ফিরতে লেট হতে পারে, বুঝলে? তাই জন্য আর কি সবটা গুছিয়ে দিতে চাই। এই শোনো না, তোমার জন্য তোমার এই রেগুলারটা অর্ডার করব নাকি 12 ইয়ার্সটা?
তোমার জন্য বরঞ্চ আমি 12 ইয়ার্স টাই অর্ডার করি। ডান। ও হ্যাঁ, শোনো, আমি ওখানে যাওয়ার সময় কিছু টাকা রেখে যাব। যদি তোমার দরকার লাগে ওখান থেকে কিছু অর্ডার করে নিও, ঠিক আছে? ও বাবা, কি ব্যাপার? এত ধ্যান দিয়ে মোবাইলে কি দেখা হচ্ছে শুনি? না, একটু টাইম চেক করছিলাম আদৌ সে কি আসবে নাকি এইভাবেই বসে থাকতে হবে আমাকে আর অনেকক্ষণ। ঢং, তা না হয় আমার জন্য একটু অপেক্ষা করলে? সে না হয় করলাম, কিন্তু আর কতদিন? কেন এত তাড়া কিসের? আরে আমি আর পারছি না, এবার একটা ফয়সলা তো হওয়া দরকার। তাহলে এখন আমার কি করণীয়? তাহলে আমি যা বলবো তা তুমি করবে? কি শুনি? নাও চা খাও আগে। ফিলিং রিল্যাক্সড? তাহলে যেটা বলি এবার মন দিয়ে শোনো। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার হাজবেন্ডকে আমার ব্যাপারে সবকিছু খুলে বলে দাও। হোয়াট? হ্যাঁ, আমি চাই তুমি নিজে ওকে আমার ব্যাপারে সবকিছু বলো, কারণ যদি আমি ডিরেক্টলি আমার ব্যাপারে ওকে কিছু বলি সেটার পরিণতি কি হতে পারে আশা করি বুঝতে পারছো। আমি চাই তুমি ওকে বলো আমার ব্যাপারে, বাকি কি হয় সেটা তো আমি আছি। সবকিছু একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? একটা রিলেশনশিপ এগোবে কি না তার জন্য বছরকে বছর অপেক্ষা করার তো কোনো মানে হয় না, না? যদি মনে হয় এই রিলেশনটাকে দৃঢ় করার জন্য আরও সময় লাগবে, তাতে তো শুধু সময়টাই নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে কি? যেটা 5 বছর পরে হওয়ার কথা সেটা 5 বছর আগে হলে ক্ষতি কি? এখন থেকেই আমরা না হয় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজেরা দুজনের একটা সুন্দর সম্পর্ক গঠনের দিকে মন দেই না? হ্যাঁ, এখন যদি তুমি আমায় ভালোবাসো তাহলে, আদারওয়াইজ আমি এই সম্পর্কটাকে একটা জীবনের কালো অধ্যায় হিসেবে ভুলে যাব, দূরে চলে যাব তোমার থেকে। তোমার জীবন থেকে আমার চলে যাওয়াটা কি এতটাই সোজা? আমাদের সম্পর্কটা কি এতটাই হালকা? মোটেই না অদিতি, তবে মিথ্যের বুনিয়াদে আমি সম্পর্ক করতে চাই না। হঠাৎ করে জ্বলে ওঠা একটা উল্কা হওয়ার থেকে আমি একটা নক্ষত্র হতে বেশি পছন্দ করব, যে শত শত আলোকবর্ষ ধরে জ্বলছে, আরও না জানি কত আলোকবর্ষ ধরে জ্বলবে। তা তোমার জীবনকে আলোকিত করার সুযোগ দেবে কি আমায়? বাবা রে, উত্তম কুমারের সিনেমা দেখে এসছো নাকি? একেবারে আলট্রা রোমান্টিক। সে তুমি যাই বলো, আমি কিন্তু খুব সিরিয়াস। ঠিক আছে, আজ বলবো তাহলে। তবে মনে রেখো, এই সব কিছুর জন্য রেসপন্সিবল তুমিই হবে। উফ বাবা, কি গরম! হ্যাঁ, খুব গরম। কিন্তু কি অদ্ভুত দেখো, তাও তুমি এক ফোঁটাও ঘামছো না। গরম লাগলে ঘামতে হবে এরকম কি কোথাও লেখা আছে? তা লেখা নেই, একদমই ঠিক। আসলে কেউ তোমাকে ভালোবাসলে তোমাকেও যে তাকে ভালোবাসতে হবে
তা মোটেই জরুরি নয়। কি বলতে চাইছো তুমি একটু পরিষ্কার করে বলবে? না, কিছুই না। তুমি কি তোমার পুরনো পারফিউমটা পাল্টেছ? কই, না তো। না, আসলে কিছুদিন ধরে তোমার রেগুলার পারফিউমটার সাথে একটা নতুন কোনো পারফিউমের ফিউশন তৈরি হচ্ছে, তাই একটা নতুন গন্ধের সৃষ্টি হচ্ছে। ঋষি, তোমার যা বলার আছে তা সোজা সাপটা ভাষায় বলো। এত ঘোরানোর কি আছে? আমি তো কিছুই ঘোরাচ্ছি না, আমি তো একদম সোজা ভাষাতেই বলছি। আমার কিছু বলার ছিল, কিন্তু ভেবেছিলাম একটু সময় নেব, কিন্তু আজ তা তুমি নিজের হাতেই নষ্ট করে দিলে। আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। ঋষি, আমি আমি তোমার সঙ্গে সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারছি না। ইটস ওকে, এতে এত টেনশনের কি আছে? তাতে তোমার কোনো আপত্তি নেই? আরে আপত্তি কেন করব? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার ভালোবাসাকে সাপোর্ট করাও তো আমার উচিত। যাকগে, আমিও কিন্তু দেখতে চাই কে সেই মহাপুরুষ, মানে যাকে পটাতে আমার এত বছর লাগলো, সে তোমার সাথে প্রেম করছে। তা কবে দেখা করাচ্ছ আমাকে তোমার নতুন রিলেশনশিপের সাথে? সে কি এত তাড়াতাড়ি মেনে নিল? আমিও তো সেটাই ভাবছি। প্রথমে ভেবেছিলাম একটা বড় ঝড় আসবে, কিন্তু পুরোটাই কেমন উল্টো হয়ে গেল। তাহলে এখন আমাদের রাস্তা ক্লিয়ার, রাইট? ইয়েস, তাই তো মনে হচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, ও না তোমাকে একবার দেখতে চায়। কেন? কি খুনটুন করবে নাকি? নাকি আমার শ্বশুর দিয়ে আমার সাথে দেখা করবে? তা জানি না, তবে বলেছে একবার তোমার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, কবে আর কোথায়? আজ সন্ধে আমার বাড়িতে কটার সময়? 8টায় চলে এসো। এসো। ঋষি, এই হচ্ছে সেই ব্যক্তি যার কথা তোমাকে আমি বলেছিলাম। ওর নাম রাহুল। আসলে না, ও এখানে আসার আগে একটু নার্ভাস হচ্ছিল, তবে এই সিচুয়েশনে এটা হওয়াটাই স্বাভাবিক নয়, কি বলো? ঋষি, তুমি যদি ওকে কিছু জিজ্ঞেস করতে চাও তাহলে কিন্তু তুমি করতে পারো। আসলে কি জানো তো ঋষি, ও না এখানে একাই থাকে তো, মানে ওর বাড়ি পুরুলিয়াতে। ওর একটা ফিউচার প্ল্যান আছে। ও ভেবেছে যে এখানে 4 বছর বা 5 বছর চাকরি করবে, তারপরে ও পুরুলিয়াতে একটা রিসর্ট ওপেন করবে। আর ও চায়
যে তুমি ওকে পার্টনার হিসেবে জয়েন করো। কেন বলো তো? ও ভেবেছে যে মানে ও তোমাকে খুব একটা বড় মনের মানুষ, কারণ যে তার নিজের সব থেকে প্রিয় মানুষটাকে সেই মানুষটার স্বার্থের জন্য অন্য কারোর হাতে তুলে দিতে পারে, সে যে সত্যি একটা খুব বড় মনের মানুষ তার প্রমাণ কিন্তু ও পেয়েছে। তাই বোধহয় বলতে পারো ও তোমার ফ্যান হয়ে গেছে একদম। তোমরা তো কেউ কোনো কথাই বলছো না। ও, বুঝতে পেরেছি, একটা কফি ব্রেক না হলে বোধহয় তোমাদের আলাপ আলোচনাটা শুরু হবে না। বসো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনবো। কি হলো? কার জন্য কফি বানাচ্ছ? কেন? তোমাদের জন্য। রাহুল কোথায়? তুমি বসো আগে এখানে। সে নয় আমি বসছি, কিন্তু রাহুল কোথায়? আহা, আগে বসো বসো ওখানে। রাহুল? তুমি বসো। তুমি এখানে আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ? কি হলো বলো? এসেই প্র্যাঙ্ক করা হচ্ছে না আমার সাথে? কি গো, আমি জানি তুমি ওই রুমে আছো, বেরিয়ে এসো। কি হলো? বেরিয়ে এসো। শোনো, তোমার কি কিছু হয়েছে? আমাকে বলতে পারো। এনি প্রবলেম? কি হলো? আচ্ছা এ নাও, তুমি জলটা খাও আগে। আরে, তুমি আমাকে এরকম কেন বলছো? কি হয়েছে আমার? তুমি জলটা খাও। তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি আমায় বলতে পারো। প্লিজ টেল মি, আর ইউ ফিলিং ওয়েল? আই এম ফিলিং ওয়েল। কেন বলছো তুমি আমাকে এসব কথা? আচ্ছা বেশ, তুমি কি এখানে কাউকে দেখছো, বা মানে কাউকে দেখেছিলে? বলো বলো আমাকে, কাকে দেখছো তুমি? হোয়াট ডু মিন? শোনো, আমি না প্র্যাঙ্কটা ধরে ফেলেছি। ওকে ওই রুম থেকে বেরিয়ে আসতে বলো, আমার ভালো লাগছে আচ্ছা না। ওকে ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। তা তুমি যদি এখানে কাউকে দেখছো, তার নাম কি? মানে সে কে? রাহুল, তখনই তো তোমাকে বললাম। আচ্ছা, রাহুল। রাহুলকে আমি চিনি। না, সেসব আমি জানি না। আমার খুব বিরক্ত লাগছে, ওকে ওখান থেকে বেরিয়ে আসতে বলো। আচ্ছা বেশ বেশ, দেখো, রাহুলকে আমি চিনি না, জানি না, তার সাথে আমি প্র্যাঙ্ক করবো বা তাকে আমি ওই ঘরে লুকিয়ে রাখবো, এটা হতে পারে? তুমি বলো। শোনো, এত শত আমি জানি না, যেগুলো ঘটছে সেগুলো অবাস্তব। আমার বিরক্ত লাগছে, তুমি ওকে বলো ওখান থেকে বেরিয়ে আসতে। আচ্ছা বেশ, তুমি একটা কাজ করো, নাও, তুমি ফোনটা নাও, রাহুলকে একটা ফোন করো। করো। অদিতি, ইউ আর ড্রিমিং। তুমি স্বপ্ন দেখছো অদিতি। ওয়েক আপ, ওয়েক আপ অদিতি, ওয়েক আপ। শোনো অদিতি, আমার মনে হচ্ছে তোমার একটু রেস্টের দরকার। যাও, টেক রেস্ট। ও তুই, আয় ভেতরে আয়। কি রে ভাই, অসময়ে চলে আসলাম নাকি? আরে না না, তুই বস বস বস। বৌদি, কেমন আছো গো? লালটু, ভালো আছি, চলছে, বসো। এ না বলে চলে আসলুম কিন্তু বৌদি। আসলে কি বলো তো, যা ওয়েদার না, বাড়িতে একা বসে বড্ড বোর লাগছিল বুঝলে। তা ভাবলাম যাই, ঋষির বাড়ি যাই, দুই বন্ধু মিলে একটু হুইস্কি নিয়ে পান করব। না, মনে হচ্ছে শালা ভুল সময়ই এসে গেছে। আমিও শালা আবগদা, কোথায় একটা ফোন করে আসবো, তা না ধুপ করে চলে আসলাম। এই ঋষি, যাই বুঝলি।
আরে শোন শোন, তুই বস বস। আরে শোন না, ওদিকে ওই যে পল্টু মাতাল, ও একটা খাম্বা তুলে রেখেছে। দুই বন্ধু মিলে কি বুঝলি, চলি বৌদি, চলি গো। আরে দাঁড়া দাঁড়া, তুই, তোর সাথে আমার কথা আছে। চ শোনো, আমরা 2 মিনিটে আসছি কথা বলে, তুমি বসো। চল, তোর সাথে কথা আছে। অদিতি, তুমি বরং আমার সাথে একবার ডক্টর মল্লিকের কাছে চলো। মানে তোমার প্রবলেমটা নিয়ে ওনার সাথে একবার কনসাল্ট করে নি। জানোই তো উনি খুব বড় সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট? তোমার কি মনে হয় আমি পাগল? আহা, তোমাকে কেউ পাগল বলছে না, বাট জাস্ট একবার ওনার সাথে কথা বলে নিলে তোমার এই প্রবলেমটা কি সেটা তো জানা যায়। আমার এসব নিয়ে কথা বলতে এখন একদম ভালো লাগছে না, বিরক্ত লাগছে। প্লিজ তুমি আমাকে একটু একা ছেড়ে দাও। আচ্ছা বেশ বেশ বেশ, যেতে হবে না, তুমি আমার কথা মন দিয়ে শোনো। এই যে তুমি, মানে রাহুল, রাহুলের সাথে তুমি কতদিন ধরে মেলামেশা করছো? দেখো, এক্স্যাক্টলি সময় বলতে পারবো না, তবে মাস তিনেক তো বটেই। মাস তিনেক? বেশ, মাস তিনেক তোমরা দেখাশোনা করছো, কোথাও না কোথাও ঘুরতে গেছো, তোমাদের দেখা হয়েছে, এনি ক্যাফে, কোনো চায়ের দোকান, এরকম তো কিছু থাকবে, বা কোনো ছবি, মানে প্রমাণ হিসাবে তোমার কাছে নিশ্চয়ই আছে না? দেখাও। আশ্চর্য, আমি রাহুলের সঙ্গে তোলা একটা ছবিও খুঁজে পাচ্ছি না। আচ্ছা শোনো, তোমরা যে এতদিন ধরে মেলামেশা করছো, তো ইউজুয়ালি তোমরা অনেক জায়গায় ঘুরতে গেছো, তো এরকম কোনো জায়গা তো আছে যেখানে তোমরা প্রায়ই যেতে, সময় কাটাতে, কোনো দোকান, ক্যাফে, এনিথিং। আরে এতদিন পর রাহুল এসেছিল? রাহুল? কোন রাহুল? কোন রাহুল মানে? আমার বয়ফ্রেন্ড রাহুল। দেখো, তোমাকে যতটা চিনি তুমি আমার খুব ভালো পার্মানেন্ট কাস্টমার, আর তোমাকে আমি এখানে একাই আসতে দেখেছি, কোনোদিন কারোর সাথে আসতে দেখিনি। বিষয়টা কি একটু বলবে? হোয়াট রাবেশ, এসব কি হচ্ছে? ও তোমার এখানে আসতো, মানে একাই আসতো? প্রায় তো আসে, আর বললামই তো একাই আসে, আর এখানে আসলে কানে হেডফোন লাগিয়ে প্রায় মিনিট 20 কাটিয়ে দেয়। হোয়াট? হেডফোন লাগিয়ে? আমি কখনো হেডফোন ইউজ করিনি।
দেখো, ক্যাফেতে এখন প্রচুর রাশ আর অনেকগুলি অর্ডার পেন্ডিং পড়ে আছে। সো কি ভুল এমন কি করে হতে পারে? আমি যার সঙ্গে এত সময় কাটালাম সে শুধুমাত্র আমার কল্পনা। চলো রাহুলের বাড়ি যাব। ওর বাড়ি কেন? এসো এসো। কে কে ওখানে? তোমরা কারা? জেঠি, আমি অদিতি। কে অতিথি? তোমাদের বাড়িতে যে রাহুল থাকে না, আমি ওর বান্ধবী। এখানে রাহুল বলে কেউ থাকে না, তোমরা যাও, না হলে আমি লোক ডাকবো। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম যে কারোর সাথেই হতে পারে। তুমি এরকম টেনশন করছো কেন? আরে বাবা, আমাদের এখন কাজের চাপে, লাইফের, আমরা এমন অনেক কিছু দেখি যে বাস্তবে তাদের সঙ্গে মিল নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি এত টেনশন নিও না। তুমি কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখো। আহা ঠিক আছে, চলো, তোমাকে এখন কদিন রেস্ট নিতে হবে। চলো চলো। হ্যাঁ বৌদি, ঋষি কিন্তু ঠিকই বলেছে। চলো বাড়িই চলো। চলো। কি রে ভাই, খাওয়ার আগেই কি তোর নেশা ফেশা হয়ে গেল নাকি? আছি বসে দুই ভাই, 3টে গ্লাস কেন? কে এটা? 3 নম্বর গ্লাসের মালিক আর আমার বউয়ের বয়ফ্রেন্ড। কি বলিস রে ভাই? বয়ফ্রেন্ড মানে? রিল্যাক্স, মালটা শেষ কর, সব বুঝতে পারবি। এ হচ্ছে সেই ব্যক্তি যার সাথে আমার বউ প্রেমে জড়িয়েছে। পুরোটাই নাটক। কিন্তু এই নাটকের শুরুটা বা গল্পের শুরুটা কিন্তু তোকে দিয়ে। আমাকে দিয়ে? এ কি সব বলছিস বলতো পারা? কিসের গল্প? মনে করে দেখ। শোন ভাই, তুই হচ্ছিস রাইটার, গল্প লেখা হচ্ছে তোর কাজ। তুই লেখনীর মাধ্যমে অবাস্তব জিনিসকে বাস্তবে রূপ দিতে পারিস। আরে ভাই, যদি সত্যি সত্যি তোর গাঁড় মেরে দিয়ে থাকে, তাহলে এমন একটা কিছু লেখ যাতে তোর প্রবলেম পুরো সলভ হয়ে যায়। গল্প দিয়ে অল্প অল্প করে ম্যাটারটা সাল্টে না। তারপরেই আমি লেখা শুরু করি, আর এমন একটা গল্প লিখে ফেলি যার সবকটা চরিত্রই অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ক্যারেক্টার। মানে গল্পতে যা ঘটছে বা ঘটবে বা ঘটলো, সবটাই আসলে বাস্তবে হচ্ছে। মানে বলতে পারিস সিনেমার মতো, মানে তবে ঠিক পর্দায় নয়, বাস্তবে পরিচালিত। তার মানে তোর বউ যে ঝটকাটা খেলো, তার সাথে তোর গল্পের কোনো লিঙ্ক আছে? আছে বই কি, তুমিও একটা ক্যারেক্টার প্লে করছো কিন্তু। তবে কিছুই না, আমি কয়েকটা গল্পের চরিত্রকে
বাস্তবে নাট্যে রূপান্তরিত করেছি, বা এটাও বলতে পারিস যে একটা নাটককে বাস্তবে রূপান্তরিত করেছি। আমি এ, আমি আবার কি করে ক্যারেক্টার প্লে করলাম রে? তোর মনে আছে তুই আমায় যেদিন বলেছিলিস যে এমন কিছু একটা লিখতে, মানে এমন কোনো একটা গল্প লিখতে যে যার মাধ্যমে আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়? সেদিন বাড়ি এসে আমি ঘন্টার পর ঘন্টা খাতা নিয়ে বসেছিলাম। একের পর এক পৃষ্ঠাতে কলমের কালিতে অক্ষরের পর অক্ষর ছাপিয়ে পাতা পাল্টে যাচ্ছিলাম। শুধু বুঝতে পারছিলাম না কি করা উচিত আর কি করা উচিত নয়। মস্তিষ্কের রন্ধ্রে নিকোটিনের সমন্বয় সাধন এবং দীর্ঘ সময় অতিবাহিত করার পর অবশেষে মাথায় আসে এই আইডিয়াটা। ও আমাকে সবসময় পাগল বলতো, তাই ভাবলাম ওর সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলি, আর যেটা কিনা হবে এই কলমের মাধ্যমে। আর ওর কাছে আমি নিজেকে একটা প্রতিষ্ঠিত রাইটার প্রমাণিত করতে পারবো। জানিস, বাস্তব আর কল্পনার মধ্যে একটাই অন্তর, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আমরা যদি কোনো অবাস্তব জিনিসকে বিশ্বাসের সাথে মেনে নিই, তাহলে সেটা আমার কাছে কোনো কল্পনা নয়, বরং বাস্তব সত্য। তাই আমার উদ্দেশ্য ছিল, যদি ওর বাস্তব দুনিয়ার আত্মবিশ্বাসটাকে বিচ্ছিন্ন করে আমার তৈরি একটা কৃত্রিম দুনিয়া ওর সামনে তুলে ধরতে পারি, তাহলে আমার কাজ শেষ। অদিতির আমাকে এত ঘৃণা, এত তিক্ততা, সেটা আর থাকবে না। তাই আমি এমন একটা গল্প লিখি যা ওর উপরই প্রয়োগ করি। প্রথমে ভাবছিলাম ছেলে খেলা করছি, এমনই একটা মানে কনফিডেন্সের অভাবের সময় হঠাৎ করে রাহুলের ফোন চলে আসলো। জানি না কেন রাহুলের ফোন রাখার পর থেকে আমার মধ্যে এক অদ্ভুত একটা কনফিডেন্স কাজ করতে লাগলো। আসলে রাহুলের সঙ্গে আমার পরিচয়টা কলমের মাধ্যমে। মানে হলো, আমি যেমন রাইটিং নিয়ে কাজ করতে চাই, তেমন রাহুলও করতে চায়। তাই প্রথমে ওকে বলার পর ও পিছপা হলেও অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে ও রাজি হলো। রাহুলকে আমি আমার বউয়ের বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা প্লে করতে বলি, কারণ আমার বউ ওর নামটা জানলেও ওর চোপাটা কোনোদিনও দেখেনি। সো এই ক্যারেক্টারটা ওর জন্য প্লে করা একদম পারফেক্ট ছিল। গাঁড় মেরেছে। তুমি তো শালা খেলোয়াড় মাল দেখছি। কিন্তু ভাই, একটা জিনিস আমার মাথায় আসছে না। ধর, রাহুল যদি বৌদির জীবনে থেকেই থাকে, তাহলে বৌদির মোবাইল থেকে ওর ছবিগুলো গায়েব হলো কি করে? আর ধর সেদিন ওই যে তোদের বাড়িতে আসলো, তাহলে ওকে আর দেখতে পাওয়া গেল না কেন? বা ধর, এই যে আমরা চায়ের দোকানে গেলাম বা ওই ঠাকুমার বাড়িই গেলাম, তাহলে ওখানে তো রাহুলও গেছিল, কিন্তু ওরা তো বললো যে না, বৌদি একাই আসতো। এই ব্যাপারগুলো শালা কিছুতেই তো মাথায় আসছে না। এই জিনিসগুলোকে আমি অন্যভাবে ডিল করেছি। বসো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনি। আমার প্ল্যান অনুযায়ী যখন বাড়িতে অদিতি রাহুলকে নিয়ে আসে আমার সঙ্গে ইন্ট্রোডিউস করার জন্য, তখন আমি যেমনি ভেবেছিলাম ঠিক তেমনভাবেই অদিতির দৃষ্টি থেকে রাহুলকে ভ্যানিশ করে দিতে সক্ষম হই। ঋষি, ঘুমোচ্ছ? ওঠো, আমি স্নানে যাব। তোমার জন্য ব্রেকফাস্টটা করা হচ্ছে, এটা খেয়ে নাও। দেরি করো না, আমার অফিস আছে। এছাড়াও একটা ভাইটাল পার্ট ছিল, সেটা হলো
আমাকে অদিতির মোবাইল থেকে রাহুলের সমস্ত ফটো ডিলিট করতে হতো। বহুদিন ধরে সঠিক সুযোগের অপেক্ষায় যে কখন ওর মোবাইলটা আমার হাতে আসে, ফাইনালি একদিন এই সুযোগটা পেয়ে যায়। আর পাসওয়ার্ড আমার আগেই জানা ছিল, তাই খুব ভালোভাবেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি অদিতির মোবাইল থেকে রাহুলের যত ফটো ছিল সব এক এক করে ডিলিট করে ফেলি। আর অদিতির যেই ক্যাফেতে প্রায় যেত রাহুলের সঙ্গে টাইম কাটাতে, সেই ক্যাফেতেও আমার সেটিং করা ছিল, যেই কারণে সব ইজি হয়ে যায়। আর সেই বুড়ি, সেও তোর সেটিং নাকি? না, ওটা রাহুলের সেটিং। আসলে ওটা রাহুলের ঠাকুমা, তাই ইজিলি ম্যানেজ হয়ে গেছে। কিন্তু আসল চ্যালেঞ্জিং বিষয়টা ছিল, আমার বাড়ির ওই প্রথম এক্সিকিউশনটা। মানে ওই অদিতি কফি করতে যাওয়ার পর রাহুলকে হাইড করার বিষয়টা আমাদের কাছে বেশি চ্যালেঞ্জিং ছিল। আমার বউ কফি বানাতে যাওয়ার মধ্যেই এই সমস্ত প্ল্যানটা এক্সিকিউট করতে হতো, বাট আমরা শিওর ছিলাম আমরা এটা পারবই। তবে হ্যাঁ, আমাদের কাছে প্ল্যান বিও ছিল। মানে ধর, যদি আমাদের এই প্ল্যানটা সাকসেস না হতো বা অদিতিকে কনভিন্স করতে পারতাম না, তাহলে বলে দিতাম ইট ওয়াজ জাস্ট আ প্র্যাঙ্ক। তবে আসল ব্যাপারটা কি জানিস? দেখলাম অদিতি খুব সহজেই কনভিন্স হয়ে গেল। হ্যাঁ, তাই গল্পটা কন্টিনিউ করলাম। আর তার রেজাল্ট তো তুই জাস্ট দেখতেই পারছিস লালটু। জিও গুরু, তুমি বাড়া কাঁপিয়ে দিয়েছ। বাকিদের কথা জানি না ভাই, তবে আমার চোখে আজ থেকে তুই একজন রাইটার। তবে একটা জিনিস কিন্তু ভাই আমার ঠিক ভালো লাগলো না। দেখ, মানছি তোর রাইটিংয়ে দম আছে, কিন্তু বৌদিকে এইভাবে পাগল সাজানোটা তোর বোধহয় উচিত হলো না। হ্যাঁ বস, এটা আমিও মনে করি। এবং একটা সুস্থ সবল মেয়েকে এভাবে পাগল বানানোটা ঠিক না। এটা দেখেছিস? এই খাতার মধ্যে সব কিছু লিপিবদ্ধ করা আছে। মানে যা ঘটেছে, যা করেছি, সব কিছু এর মধ্যে লেখা আছে। তোরা হয়তো লক্ষ্য করিসনি, এখানে বসার পর এই খাতার উপরে একটা ক্রস টেনেছিলাম, কারণ আমি এই গল্পটাকে আর কন্টিনিউ করতে চাইনি। এখানেই এটাকে বন্ধ করে দিতে চেয়েছি। আসলে কি বলতো, যতই হোক ওকে ভালোবাসি তো, তাই বারবার এই কলমটা আটকে যাচ্ছে। বাহ, তুমি যে সত্যি এত বড় একজন রাইটার তা আমি আগে জানতাম না। তবে তুমি নিজেকে একজন প্রতিষ্ঠিত রাইটার হিসেবে প্রমাণ করার জন্য আমার ইমোশন নিয়ে খেললে, সেটা কি তুমি আদৌ ঠিক করলে? আমাকে তুমি এভাবে ব্যবহার করতে পারলে? তোমার জন্য যে মানসিকভাবে আমি অপদস্থ হলাম তার জাস্টিস কি তোমার গল্প আমাকে দিতে পারবে? আমি যে এতটা চোখের জল ফেলেছি তার মূল্য কি তোমার গল্প আমাকে দিতে পারবে? চুপ করে থেকো না। এ ভাই, আমি চলি, বুঝলি, বাড়িতে কাজ আছে। চুপ করে বসো। আর এই যে মশাই, বাহ, দুর্দান্ত প্রতিভা আপনার। আমার তো মনে হয় আপনার রাইটিং ছেড়ে অ্যাক্টিংয়ে যাওয়াটা উচিত। জরুরি ছিল। এক্সকিউজ মি? তোমাদের রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য এটা জরুরি ছিল। আজকের সময় আর্ট কালচারের মান খুব পড়ে গেছে। একটা ভালো গান, একটা ভালো গল্প, একটা ভালো চিত্রনাট্য এখনকার দিনে আর সেভাবে তৈরিও হচ্ছে না, লেখাও হচ্ছে না। যেখানে ভালো রাইটার নেই সেখানে ভালো কন্টেন্ট বেরোবে কিভাবে? সেখানে ঋষির মতন একজন রাইটার, যে কিনা
এই রাইটিংয়ের স্বার্থে নিজের এই অর্থ মোহ মায়া সব কিছু ছেড়ে দিয়ে শুধু রাইটিংটার উপরেই ফোকাস করে আছে। সেখানে কি আমাদের উচিত নয় ওর পাশে দাঁড়ানো? ও তো অপরাধমূলক কোনো কাজ করেনি, জাস্ট নিজেকে একটা প্রতিষ্ঠিত রাইটার হিসেবে প্রমাণ করাতে চেয়েছে সমাজের কাছে। এখন যত দেখবে ঘরে ঘরে এই চাকরিজীবী ব্যবসায়ী ভরে ভরে পাবে, কিন্তু একজন রাইটার, একজন ভালো রাইটার পাবে না। এর বেশি আমি আর কিছু বলতে চাই না, কারণ আই থিঙ্ক ইউ আর ওয়েল ম্যাচিওর্ড টু আন্ডারস্ট্যান্ড দিস। হ্যাঁ বৌদি, তোমার কিন্তু উচিত ঋষির পাশে দাঁড়িয়ে ওকে উৎসাহিত করা। এই কারণেই আমি বিয়ে করতে চাইনি, কিন্তু তখন তুমি আমাকে সাহস জুগিয়েছিলে রাইটিং চালিয়ে যাওয়ার। তুমি বলেছিলে মনে আছে যে আমি তো একটা চাকরি করছি, সব ম্যানেজ হয়ে যাবে। তুমি তোমার রাইটিংটা চালিয়ে যাও, কারণ তুমি চেয়েছিলে আমি একটা প্রতিষ্ঠিত রাইটার হই। তুমি বলেছিলে যে তুমি নাকি আমার মধ্যে বা আমার কলমের মধ্যে সে ক্ষমতা দেখতে পাও, কিন্তু আজ তুমি স্টপ ইট ঋষি, জাস্ট স্টপ ইট। আমি আর নিতে পারছি না। কতদিন হয়ে গেল আমি নিজে ভালো করে একবার আয়না দেখিনি, তাই আমার মধ্যে এতটা পরিবর্তন এসেছে আমি বুঝতেই পারিনি। এক একটা দিন পার করতে করতে এতগুলো বছর পার করে ফেলেছি, আর এতগুলো বছরে এতগুলো মানুষের বিলাসবহুল লাইফস্টাইল দেখে দেখে ভেবেছিলাম আমিও বিলাসবহুল জীবনযাপন করব। কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে গেলে বিলাসবহুল জীবনের দরকার নেই, দরকার একজন ভালো মানুষের পাশে থাকার। বুঝতে পারছি। এই যে শোনো, আমি জানি আমি অন্যায় করেছি, তা বলে আমি তোমাকে ঠিক সরি বলতে পারবো না। তবে তোমাকে একটা হেল্প করতে পারি। তোমার রাইটিংয়ে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। নমস্কার, এটা কি রাইটার ঋষি সেনের বাড়ি? হ্যাঁ, এটা রাইটার ঋষি সেনেরই বাড়ি, কিন্তু আপনি? আমার নাম অচিন্ত রায়, আমি দত্ত প্রকাশনী থেকে এসেছি। আচ্ছা, ঋষিবাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ, উনি বাড়িতেই আছেন, কিন্তু কি ব্যাপার? আসলে একটু দরকারে এসেছি, ওনার সঙ্গে আমার দরকার, একটু দেখা করতে পারি কি? ঋষি, তোমার সঙ্গে কে দেখা করতে এসছে? আপনি আমাদের কাছে কিছু লেখা পাঠিয়েছিলেন, তার থেকে একটা গল্প আমরা ছাপাবো বলে ঠিক করেছি। আপাতত 10,000 কপি ছাপাবো আমরা। কি 10,000 কপি? কি বলছেন কি? আমরা 10,000 কপি ছাপাবো, আর আপনি রয়্যালটি পেতে থাকবেন যতদিন বই বিক্রি হবে। আপনি কি আমাদের সঙ্গে কাজ করতে রাজি? আজই কি বলছেন? আমি তো বাকরুদ্ধ হয়ে গেছি। মানে আমি তো ভেবেছিলাম কোনো রেসপন্সই পাবো না। না 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 না, ওভাবে বলবেন না। আসলে এখন ভালো লেখকের খুব অভাব। দেখুন, লেখক যেমন পাবলিশারের উপর নির্ভর করে, তেমনি পাবলিশারও লেখকের উপর নির্ভর করে। ভালো লেখা না পেলে বই বিকোবে কি করে? আর বই না বিকলে... 1 মিনিট। হ্যাঁ, শুনুন, পেপার ওয়ার্ক পরে হবে। আসুন, দত্ত প্রকাশনীর তরফ থেকে এই উপহার আপনি গ্রহণ করুন। আশা করছি আমরা ভবিষ্যতেও এভাবে কাজ করতে পারব। তাহলে এবার আমাকে অনুমতি দিন। তাহলে ভাই, তুই আজ থেকে রাইটার হয়েই গেলি। এ ভাবে না,
পেক বানা পেক বানা। ভাই, তোর গল্পের কিন্তু একটা ভালো ক্লাইম্যাক্স হয়ে গেল। হ্যাঁ বলতে পারিস এই গল্পের, কিন্তু আসলে কি বলতো, রাইটারদের কলম তো কখনো থেমে থাকে না, তাই এর কোনো ক্লাইম্যাক্স হয় না। চিয়ার্স। তাহলে ভাই, তুই কি অন্য কিছু লিখবি ভেবেছিস নাকি? এই ঋষি, কি ভাবলে? একটা সাজেস্ট করি, শোনো না, একটা ভূতের গল্প হয়ে যাক ফাটাফাটি। না না, একটা গোয়েন্দা গল্প লেখ ভাই। লাভ স্টোরি ভালো যাবে। না বাবা, লাভ স্টোরিতে তুমি যা গন্ডগোল করলে তা থাক। পাগলের সঙ্গে লাইফ কাটাচ্ছি। সরি সরি। দেখো তোমাদের কি ব্যাপার। ওদের সবার সাথে আমার আজকে চিন্তা, আর যার সাথে আজকে রোজ প্লে করলাম ওরা বলো। ইভেন আমার সিনগুলো তো আমাকে গাইড করে দিয়েছে যে দিদি ভাবে ডায়লগটা বলো, বিকজ ও প্রফেশনাল, আমি একদম নন প্রফেশনাল। তো থ্যাংক ইউ গৌরব, থ্যাংক ইউ সো মাচ।